সবাইকে স্বাগত জানাই অল্প স্বল্প গল্পতে। আমরা আবার ফিরে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এই গল্পের সব চরিত্র আর ঘটনাবলী কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্পের নাম বিন্নি। রচনা এবং পরিচালনায় শাশ্বত চক্রবর্তী, পোস্টার ডিজাইনে শ্রুতি নস্কর, আর কণ্ঠে সৃষ্টি গুপ্ত, অর্কদীপ মহাপাত্র, শ্রেয়া বেরা, সপ্তপর্ণ দাস এবং শাশ্বত চক্রবর্তী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে রকে বসে আড্ডা আর গোলকধাঁধার মতো গলিহুচ্ছি শুধু উত্তর কলকাতাতেই আছে। অনেকাংশে কথাটা ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক বলা যায় না। দক্ষিণ কলকাতারও সন্তোষপুর, যাদবপুর, ভবানীপুর, ঢাকুরিয়া, বাঘাযতীনের অনেক পাড়াতেই এই রকে বসে আড্ডা দেওয়ার রীতি আছে। আর নর্থের ভুলভুলাইয়ার মতন গলি না হলেও প্রায় সেই লেভেলের কাছাকাছি গলিগালাও কিন্তু আছে এই জায়গাগুলোয়। সন্তোষপুর লেক থেকে ভেতরের দিকে মিনিট 7 হাঁটলে এইরকমই একটা রক আছে। সেখানে সকাল বিকেল আড্ডা তো বসেই, এমনকি চ্যাটচ্যাটে গরম থাকলে রাতেও আড্ডা বসে। কখনো পাড়ার বুড়োরা এসে ভিড় জমায়, তো কখনো বাচ্চা কাচ্চারা। তবে প্রায় দিনই সন্ধে 6:30টার সময় শ্রেয়ান, দেবাংশী আর বিক্রম এসে বসে রকে। সারা দিনের নানা কাণ্ড কারখানাগুলো বলে যায় তারা। এখন যদিও হোয়াটসঅ্যাপে কথা চলে সবসময় টুকটাক, তবে এই একসাথে বসার মজাটা ঠিক ব্লুটিক, স্ট্যাটাস, ফরওয়ার্ডের মেসেজ আর টাইপিংয়ের রাজত্বে আসে না। শ্রেয়ান আর বিক্রম 11-এ পড়ে, দেবাংশী 10-এ। সেই ছোট্ট থেকে এরা বন্ধু। স্কুল সবার আলাদা হলেও খেলাধুলা, আঁকা শেখা, পাড়ার দুর্গাপুজো থেকে বাৎসরিক পিকনিক সবই একসাথেই কাটিয়েছে। দেবাংশী ছোট হওয়ায় শ্রেয়ান মাঝে মাঝে এই পাড়াতুতো বোনটার উপর দাদাগিরি ফলায়। বিক্রম যদিও বারণ করে বকাঝকা করতে। দেবাংশীকে বিক্রম আর শ্রেয়ানের মাঝের বর্ডার বলা যায়। কোনোদিন এই বর্ডার উঠল তো লেগে গেল ঝগড়া বিক্রম আর শ্রেয়ানের মধ্যে। শ্রেয়ানই শুরু করে, বিক্রম চেষ্টা করে নিজেকে চুপ রাখার, কিন্তু একটা টাইমের পর ধৈর্য হারিয়ে বিক্রমও ঝাঁপায়। তবে এই ঝগড়া অম্বুজা সিমেন্টের দেওয়ালের মতো টেকসই না, একেবারেই ক্ষণস্থায়ী। আজ আড়ি, কাল ভাব, পরশু ফের লড়াই মার্কা ব্যাপার। দেবাংশীও মাঝে মাঝে হাল ছেড়ে দেয়। তার মনে হয় ছেলেদের লড়াইগুলো বড্ড বোকা বোকা। আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা, রাতে ঝমঝমিয়ে নামতে পারে। এখন হাওয়াটাও বেশ জোরে বইছে। বিক্রম সামনের মোড়ের হাবুলের দোকান থেকে কতগুলো ডিমের চপ আর লোটে ফ্রাই নিয়ে এলো। 3জন একটা করে ডিমের চপ তুলল। দেবাংশী চিবোতে চিবোতে বলল, এই বিক্রম দা, তুই এখন কোনো নতুন গল্প লিখছিস রে? বিক্রম একটু গল্প টল্প লেখে, অনেক ছোট থেকেই লিখতো। তবে এখন ফেসবুকের দৌলতে বেশ কিছু লোক জানতে পেরেছে তার লেখার ব্যাপারে। বিক্রম মাথা নাড়িয়ে জানিয়ে দিল, না। শ্রেয়ান অর্ধেকটা চপ একসাথে মুখে পুরে ব্যঙ্গের সুরে বলল, হ্যাঁ, নতুন আবার কি গল্প? সেই তো স্কুল কলেজের প্রেম আর নইলে ফ্যামিলির ক্যাচালের কচকচানি, আর শেষটায় হালকা করে জ্ঞান বর্ষণ। সস্তার শিবপ্রসাদ মুখার্জি আর কি। দেখো বাপু, লেখক বিখ্যাত হোক কি অখ্যাত, তার গল্পের আদর্শ তুলে কথা বললে একটু আঁতে লাগে বই কি, বিশেষ করে মন্তব্যটা যদি ভুল হয়। আরে ভাই, ক্ষুদ্র হতে পারে, তুচ্ছ তো নয়। বিক্রম শ্রেয়ানের খোঁচাটা শুনে চুপ করে রইল। দেবাংশী একটু রেগে গিয়েই বলল, মোটেই না, একদম ভুলভাল বলবি না শ্রেয়ানদা। তুই নিপুদের বাঁশবাগানে, মৌমাছির রাজত্ব, ডাক্তারের ভয় গল্পগুলো পড়েছিস? কোথায় প্রেম ছিল ওগুলোতে? না পড়ে শুধু জ্ঞান ঝাড়া। এসব রদ্দি গল্প না ভাল লাগে না। হ্যাঁ, নাম শুনেই তো হাসি পাচ্ছে। সময়ের অনেক দাম। কোথায় একটু রোমহর্ষক গল্প হবে, ভূত প্রেত গোয়েন্দা খুন, তবে তো গিয়ে গল্পটা জমে ক্ষীর হবে, আর সেই ক্ষীরটা পাবলিক চেটে চেটে খাবে নাকি? একটু অন্যরকম চাই তো, বোঝ সেটা। শুধু সবসময় বিক্রমের গুণগান গাওয়া। ও তাই নাকি রে? এই ভূত প্রেত গোয়েন্দা গল্পগুলো খুব অন্যরকম নাকি? কতবার একরকম গল্প হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। দেখ দেবী, ছোট আছিস, ছোটোর মতোই থাক। তুই কি বুঝবি এসব থ্রিলারের মজা?
মেয়েদের মাথায় ওসব ঢুকবে না। আগাথা ক্রিস্টি আর সুচিত্রা ভট্টাচার্য কি ছেলে ছিল নাকি? ওরকম একটা দুটো এক্সেপশন, জানিসই তো, এক্সেপশনস আর নট দ্য এক্সাম্পল। মাইন্ড ইট বাচ্চা মেয়ে। আর তুই জানিস থ্রিলারেও কত রকম কাজ করা যায়? দেবাংশী কিছু একটা বলতে যাচ্ছিল, বিক্রম উঠে দাঁড়ালো। এতক্ষণ সে একটাও কথা বলেনি। তেলে ভাজার ঠোঙাটা নামিয়ে রাখলো রকে, অর্ধেক খাওয়া ডিমের চপটাও ফেলে দিল। শ্রেয়ানের দিকে তাকিয়ে বলল, কাল সন্ধে 6টা তোরা দুজন আসিস এখানে, অন্যরকম গল্প শোনাবো। কঠিন কিন্তু শান্ত গলায় বিক্রম বলল কথাগুলো। শ্রেয়ান ঠোঙা থেকে একটা লোটে ফ্রাই তুলে নিয়ে বলল, দেখিস, অন্যরকম শোনাতে গিয়ে ঠাকুমার ঝুলির রাক্ষস খোক্ষস বা বিক্রম বেতালের গল্প শুনিয়ে বসিস না বিক্রম। অবুঝের মতো হাসতে লাগলো শ্রেয়ান তার এই খাজা ওয়ার্ড জোকসে। বিক্রম আর একটাও কথা না বলে ওর বাড়ির দিকে চলে গেল। দেবাংশী উঠে দাঁড়িয়ে ছলো ছলো চোখে বলল, বিক্রমদাকে এরকমটা বলে ঠিক করলি না। শিল্পীর শিল্পকে ছোট করলে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। দেবাংশীও গড়গড় করে চলে গেল ওর বাড়িতে। শ্রেয়ান পুরো ঠোঙাটা নিয়ে ডিমের চপ খেতে খেতে নিজের মনেই বলল, লেখক না বাল। গতকাল রাতে সত্যি বেশ জোরে নেমেছিল বৃষ্টিটা, সাথে ঝড়ও এসছিল খুব জোরে। বহুদিন পর কলকাতার রাস্তাঘাট ভিজিয়ে তুলেছিল কালবৈশাখীর ঝড় বৃষ্টি। বেশ অনেকক্ষণ ধরেই হয়ে চলেছিল বৃষ্টি। ভোর রাতের দিকে আকাশটা একটু শান্ত হলো, যদিও বাতাসে বৃষ্টির ভাব আর মেঘলা আকাশ আজ সারাদিন ধরেই। দুপুরের দিকে কয়েক ফোঁটা পড়েও ছিল। সন্ধে 6টাতে বিক্রম আর দেবাংশী এসে বসলো রকটায়। বিক্রম বসে বসে হাঁটুতে তবলা বাজানোর মতো তাল দিচ্ছে। আজ একে রবিবার, তার ওপর বৃষ্টি, সবাই ঘরে বসে। দেবাংশী বলল, বিক্রমদা, কাল তুই শ্রেয়ানদার কথাগুলোতে খুব কষ্ট পেয়েছিস না রে? বিক্রম একটা মলিন হাসি হেসে বলল, দেখ, যদি এরকম ভাবি যে সবাই আমার মতন হবে আর আমাকে বুঝে চলবে, সেই ধারণাটাই ভুল। শ্রেয়ানের মতো, ওর চিন্তা, ওর মানসিকতা, সেন্সিটিভিটির অভাব পুরোটাই ওর। তবে ওকে ওর মতন করে জবাব দিতে হবে, তাই না? দেবাংশী বিক্রমের দিকে তাকিয়ে ভাবল, অন্য সময় বিক্রমদা মোটেই এত ভারী ভারী কথা বলে না, কিন্তু নিজের কাজ নিয়ে কথা শুনলে মানুষ হয়তো এক ঝটকায় একটু বেশি বড় হয়ে যায়। দেবাংশী দেখল শ্রেয়ান মোবাইল টিপতে টিপতে আসছে। রকটায় বসেই শ্রেয়ান বিক্রমকে বলল, আরে তারিনি খুঁড়ো যে, রেডি করে এসছো তো গল্পের ঝোলা? দেখ, গল্প রেডি না হলে বলতে পারিস, বাড়ি চলে যাব। টিভিতে গোত্র দিয়েছে, দেখবো গিয়ে। দেবাংশী সামান্য মারমুখী হয়ে বলল, বাহ শ্রেয়ানদা, বাহ! কাল বিক্রমদাকে সস্তা শিবপ্রসাদ বললি, আর এখন বাড়ি যাওয়ার জন্য তরপাচ্ছিস সেই শিবপ্রসাদের সিনেমায় দেখতে। কিছু বলার নেই। আরে মাথা মোটা, সস্তা শিবপ্রসাদ আর অরিজিনালের মধ্যে একটা তফাৎ আছে তো, বোঝ সেটা। আর বিক্রম, এত সময় নষ্ট করে তোর গল্প শুনবো, তাও শুকনো মুখে? এই বিবেকবোধ বলে কিছু নেই তোর? রান্নাঘরে অনেক সময় খুব অল্প তেলের ছিটে গায়ে এসে পড়ে। ফোসকা হয় না বা পড়েও না, কিন্তু জ্বালা ধরে খুব। শ্রেয়ানের খোঁচাগুলোও সেরকম একটা তীক্ষ্ণ জ্বালা ধরাচ্ছে বিক্রমের মনে। দেবাংশী 2 ঠোঙা ঝালমুড়ি এনে একটা ঠোঙা শ্রেয়ানকে দিল। বিক্রম কিছু খাবে না, তাই আরেকটা ঠোঙা থেকে দেবাংশী 2টো বাদাম মুখে পুরল। এতক্ষণ চাঁদটা দেখা যাচ্ছিল, কিন্তু কোথা থেকে একটা মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। বিক্রম বলতে শুরু করলো, প্রায় 50-52 বছর আগে, 1970 সালের কাছাকাছি একটা সময়, বিহারের একটা প্রত্যন্ত গ্রাম, নাম আনন্দপুর বা আনন্দপুর, যাই বল, এটা সেখানকারই একটা গল্প। বাবা, বাংলা ছেড়ে একেবারে বিহারে গিয়ে নামলি? যা মনে হচ্ছে গল্প থেকে তো পান মশলা আর গুটখার গন্ধ একসাথে বেরোবে রে। শ্রেয়ানদা, তুই বাড়ি চলে যা, গোত্র দেখ। শুনতে হবে না কোনো গল্প। এরকম খোঁচা মারার চেয়ে গল্প না শোনা ঢের ভালো। পুরোটা শুনেই দেখ, গুটখা, পান মশলা নাকি লিট্টির গন্ধ বেরোয়। কন্টিনিউ। আনন্দপুর গ্রামটা এমনিতে খুব রুক্ষ শুষ্ক।
কিন্তু সেদিন সারাদিনের অসহ্য গরমের পর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমেছিল। মাঝরাতে চাষা লাখা আর গঙ্গার ঘরে জন্ম নেয় একটা বাচ্চা মেয়ে। সাবিত্রী দাই সেই বাচ্চাটাকে প্রথম কোলে নিয়েই অবাক হয়ে যায়। কোনো কান্না নেই, নীরব নয়নে চারিদিক দেখছে ওই শিশু। গঙ্গার কোলে সেই বাচ্চাকে তুলে দেয় সাবিত্রী। গঙ্গার চোখগুলো জলে ভরে যায় তার প্রথম সন্তানকে কোলে নিয়ে। নরম আদর ছোঁয়ায় সে ওই শিশুর কপালে। বাচ্চাটা বোবা নয়, তার গলায় স্বর আছে, তবে অন্য বাচ্চাদের তুলনায় কাঁদে খুব কম। শুধু খুব খিদে পেলেই সামান্য কাঁদে। সাবিত্রী দাই দুদিন পর লাখাকে ঘরের বাইরে ডেকে নিয়ে বলে বাচ্চার কুষ্টিটা যত তাড়াতাড়ি সম্ভব বিশাল জ্যোতিষীকে দিয়ে করিয়ে নিতে, বেশি দেরি যেন না করে। সাবিত্রীর মুখের দুশ্চিন্তার ছাপটা লাখা বুঝতে পারে। 1 মাসের মধ্যেই লাখা শিশুটিকে নিয়ে যায় বিশাল জ্যোতিষীর কাছে। ততদিনে গঙ্গা মেয়ের নাম রেখেছে বিনিতা, যদিও ডাকে বিন্নি বলেই। বিশাল জ্যোতিষ খুব বিখ্যাত জ্যোতিষ সেই অঞ্চলের। পাটনা, ধানবাদ, বোকারো, গিরিডি অনেক জায়গা থেকে মানুষ ছুটে আসে বিশাল জ্যোতিষীর কাছে। বিশাল জ্যোতিষী বুদ্ধগয়াতে এক নেপালি তান্ত্রিকের কাছে জ্যোতিষশাস্ত্র শিখেছে। এমনিতে নেপাল তিব্বতেও গেছে বিভিন্ন ধরনের তন্ত্রশিক্ষার জন্য। এখন আনন্দপুরেই থাকে। সপ্তাহে 4 দিন সে ভাগ্য গণনায় বসে। লোকে লোকারণ্য হয়ে যায় বিশাল জ্যোতিষীর ঘর। বিশাল বিন্নিকে কোলে নিয়ে একটু আদর করল। লাখাকে বলল, বড় ফুটফুটে হয়েছে রে তোর মেয়ে। চাষার ঘরে রাজকন্যের মতন মেয়ে জন্মেছে, যত্নে রাখিস রে ওকে। বিশাল তারপর লাখাকে মেয়ের জন্মের বার সময় সব জিজ্ঞেস করে। লাখাকে বলে, বিন্নি যখন জন্মেছিল তখন কি অমাবস্যা ছিল? লাখা মাথা নাড়িয়ে জানিয়ে দেয় তার সেসব মনে নেই, তবে আগের মাসের প্রথম বুধবারেই নাকি বিন্নি জন্মেছে। হ্যাঁ, ওই দিন অমাবস্যাই ছিল। বিশাল কথাটা বলে তাড়াতাড়ি উঠে গিয়ে একটা পাজি আর একটা লম্বা ধূসর কাগজ খুলে দেখল। সেই কাগজে চন্দ্র, সূর্য, কালপুরুষ, সপ্তর্ষি, নবগ্রহ সবের ছবি লাল রঙে আঁকা। বিশাল একটা কাগজের মধ্যে কতগুলো ছক কাটলো, যার কিছুই লাখা বুঝতে পারল না। জ্যোতিষীকে এত বিচলিত হতেও লাখা কখনো দেখেনি। বিশাল জ্যোতিষী সবসময় অত্যন্ত ঠান্ডা মাথার এবং ধীর স্থির, কিন্তু জ্যোতিষীর এই হন্তদন্ত রূপটা লাখার কাছে অচেনা ঠেকল। বিন্নির হাত দেখল একবার জ্যোতিষী, তবে বেশিক্ষণ দেখতে পারল না। চিন্তিত মুখে হাত সরিয়ে দুদিকে মাথা নাড়ল। লাখা প্রায় কাঁদো কাঁদো হয়ে জ্যোতিষীকে জিজ্ঞেস করল, ঠাকুর, আমার মেয়েটার কিছু হবে না তো ঠাকুর? জ্যোতিষী পাতা জুড়ে ক্রমাগত ছক কেটেই গেল আর লিখেই চলল। লাখার কথার কোনো উত্তর দিল না। বেশ অনেকক্ষণ পর জ্যোতিষী মুখ তুলে বলল, ওর কুষ্টিটা আমার কাছে থাক। শুধু একটা কথা বলবো লাখা, তোর মেয়েকে দেখে শুনে রাখিস। ও যত বড় হবে লোকজনের সাথে যেন তত কম মেলামেশা করে। বেশি লোকজন যেন ওর কাছে না গেছে। অন্য কোনো জ্যোতিষী বা পুরোহিতকে বিন্নির জন্মের সময় বলবি না। আর ওর কুষ্টি যে আমার কাছে তাও যেন কেউ না জানতে পারে। ওকে আগলানোর দায়িত্ব তোর লাখা, ওকে আগলানোর দায়িত্ব তোর। আর যখন ওর 5 বছর পূর্ণ হবে ওকে নিয়ে আসবি আমার কাছে। ওর সাথে শুধু তুই আসবি, আর কেউ না। কখনো কাজ ছাড়া করবি না ওকে, কখনো না, কখনো না। বিশাল জ্যোতিষীর কপালটা ঘামে পড়ে যায়। লাখা ডুকরে কেঁদে ওঠে। জ্যোতিষী বিন্নিকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। বিন্নিও খিলখিলিয়ে হেসে ওঠে। বিশালের চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ে। লাখা জ্যোতিষীর চোখে জল দেখে তার পায়ে পড়ে গিয়ে বলে, ঠাকুর, বিন্নির কিছু হবে না তো ঠাকুর? যা যা বললাম সব মাথায় রাখিস লাখা। যা তুই এবার যা। লাখা এমনিতে সাধারণ চাষা, নিজের অল্প জমিতে গম ফলায় সে। তবে বিন্নির জন্মের বছর থেকেই তার জমির ফলন খুব ভালো হয়। লাখা মনে মনে মেয়েকে লক্ষ্মী মানে। কাজ বাদে যতটা সময় সে বাড়িতে থাকে বিন্নির সাথেই কাটায়। বেশি লোকের কাছে যেতেও দেয় না। গঙ্গা যখন জিজ্ঞেস করে যে মেয়েকে কেন যেতে দেয় না কারোর কাছে, লাখা বলে সব ওকে বুঝতে হবে না। বিশাল জ্যোতিষীর কথা মতন লাখা সর্বক্ষণ আগলে রাখে তার মেয়েকে। বিন্নিও দিন দিন বড় হচ্ছে। অন্যান্য বাচ্চাদের চেয়ে বিন্নি যে অনেকটা আলাদা
সেটা লাখা আর গঙ্গা ভালোই বুঝতে পারে। মাঝে মাঝে গঙ্গা লাখাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, বিন্নি এরম কেন? কিরম? তুমি বুঝি বোঝো না কিছু? কি বুঝবো, তুই বল না। লাখার বুকে মাথা গুজে গঙ্গা বলে, আরে মানে সবার চেয়ে আলাদা। ওর বয়সের বাচ্চারা সবাই কত দুষ্টু হয়, আর ও একদম শান্ত। চোখগুলো দিয়ে যেন সবসময় কিছু বলছে। আর মাত্র 7 মাসের মাথায় কোন মেয়ে হাঁটতে শেখে গো? লাখা তার দুহাত দিয়ে গঙ্গাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, মেলা রাত হলো, ঘুমা তুই। বিন্নি আমাদের স্বয়ং মা লক্ষ্মী, ওর উপর ঠাকুরের কৃপা আছে রে, তুই ঘুমো। লাখার বুকে মাথা রেখেই গঙ্গা ঘুমিয়ে যায়। কিন্তু লাখার ঘুম আসে না সারা রাত। শুধু মেয়েটার কথা আর জ্যোতিষের সেদিনের চিন্তিত মুখটাই ভাসতে থাকে। বিন্নি বড় হয় আস্তে আস্তে। শুধু তাড়াতাড়ি হাঁটতে শেখাই নয়, যেখানে অন্যান্য বাচ্চারা 11 থেকে 14 মাসের মাথায় কিছু কিছু শব্দ বলতে শেখে, বিন্নি মাত্র 10 মাসের গোড়াতেই সব কথা বলতে শিখে যায়, তাও স্পষ্টভাবে। তবে কথা বলে খুব কম, কিন্তু সব কথাই পরিষ্কার করে বলতে পারে। লাখার দুশ্চিন্তাটা ক্রমাগত বাড়তে থাকে। তবে একটা জিনিস লাখা খেয়াল করে দেখেছে, যে বিন্নি অন্যদিকে তাকিয়ে থাকে সবসময়, যেন অন্য কিছুকে দেখছে, অথচ সেই জায়গাটাতে কিছুই নেই। 2-3 বার ডাকলে তারপর বিন্নি ওই দিক থেকে মুখ ফেরায়, যদিও তারপরেও সেদিকে বারবার তাকাতে থাকে। একদিন তো লাখা দেখলো বিন্নি কথা বলছে উঠোনে দাঁড়িয়ে, কিন্তু সেখানে কেউ নেই। লাখা ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিল না। বাচ্চা মানুষ, কত গল্প টল্প শোনে মায়ের মুখে, তাই কল্পনা করতেই পারে অনেক কিছু। বাচ্চারা এরম করেই, এই বলে সান্ত্বনা দিল লাখা নিজেকে। তবে লাখার সেই ধারণা আর অল্প কিছু দিনের মধ্যেই ভেঙে গেল। বিন্নি তখন সবে 2 বছরে পা দিয়েছে। দিন দিন তার রূপ বেড়েই যাচ্ছে। যেমন ফুটফুটে গায়ের রং, তেমনি মায়াবী দুটো চোখ। আর মুখখানা দেখলেও হৃদয়ে তৃপ্তি হয় একটা। বিশাল জ্যোতিষী যেন ঠিকই বলেছিল, চাষার ঘরে সত্যি রাজকন্যা জন্মেছে। একদিন সন্ধেবেলা লাখা বিন্নিকে কোলে বসিয়ে বাড়ির উঠোনে ছাতু মাখা খাচ্ছে। বিন্নি একটা কাঠের পুতুল নিয়ে খেলছে। হঠাৎ বিন্নি জিজ্ঞেস করলো লাখাকে, বাবা, বাবা শঙ্কর মামাকে? কথাটা শুনে লাখা হতভম্ব হয়ে যায়। বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে বসে থাকে। তারপর ছাতুর বাটিটা মাটিতে নামিয়ে বিন্নিকে আরও কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করে, মা, কে বলেছে তোমার শঙ্কর মামার কথা? শঙ্কর মামাই বলেছে। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে লাখা বলে, কোথায় দেখলে তুমি শঙ্কর মামাকে? এই তো এখানে মাঝে মাঝেই আসে, খেলা করে তো আমার সাথে। আমি যদি বলি তুমি কে, বলে আমি তোমার শঙ্কর মামা। আচ্ছা বাবা, শঙ্কর মামার মাথা থেকে রক্ত বেরোয় কেন? লাখার গলা শুকিয়ে যায় একেবারে। সে গঙ্গাকে গিয়ে জিজ্ঞেস করে, বিন্নিকে শঙ্কর দাদার কথা তুই বলেছিস কখনো? লাখা জানতো গঙ্গা কখনো বলবে না, তবুও জিজ্ঞেস করে নেয় নিশ্চয়তার জন্য। শঙ্কর গঙ্গার দাদা হয়। আসামের চা বাগানে কাজ করত। 7 বছর আগে পাহাড়ের খাদে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মারা যায়। গঙ্গা তার দাদাকে বড্ড ভালোবাসত। ছোটবেলায় মা বাবা দুজনই মারা যাওয়ায় শঙ্করই গঙ্গাকে বড় করেছিল। শঙ্করের মারা যাওয়ার পর গঙ্গা আর লাখা কখনো তার কথা তোলেনি। আজ বিন্নির মুখে শঙ্করের কথা শুনে একটা আতঙ্ক গ্রাস করলো লাখাকে। রাতে বিন্নি আর গঙ্গা ঘুমানোর পর লাখা উঠে বসল। চোখে একটুও ঘুম নেই তার। সে রওনা দিল বিশাল জ্যোতিষীর বাড়ি। মাঝরাতে খিড়কির আওয়াজ শুনে বিশাল দরজা খুলে দিল। রাতে ঘুম ভাঙানোর জন্য জ্যোতিষী খুব বিরক্ত হলেও লাখাকে দেখে তার সব বিরক্তি কেটে যায়। লাখার মুখে ভয়ের ছাপ আর চোখে অনবরত জল দেখেই সে বুঝতে পারে গুরুতর কিছু হয়েছে। লাখা সন্ধেবেলার সমস্ত ঘটনা বলে, যে বিন্নি কখনো যার কথা শোনেনি, নামও শোনেনি, তাকে নাকি সে দেখতে পায়, এমনকি কথাও বলে। এছাড়া শঙ্করের শরীরের অবস্থার যা বর্ণনা দেয় তাও মিলে যায়। তারপর লাখা চঞ্চল হয়ে বলে ওঠে, আচ্ছা ঠাকুর, এরকমও তো হতে পারে, হয়তো গঙ্গার মুখে না, কিন্তু পাড়ার অন্য কারোর মুখে বিন্নি শুনেছে শঙ্করের কথা। হতে পারে না এরকম? ঠাকুর ঠাকুর বলুন, হতে পারে না? বিশাল জ্যোতিষী চোখ বন্ধ করে রইল বেশ কিছুক্ষণ। তারপর উঠে গিয়ে সূর্য দেবতা আর কালীর তান্ত্রিকা রূপের উদ্দেশ্যে প্রণাম করল। লাখা আবার বলল,
ঠাকুর কিছু বলুন। হতেই তো পারে এগুলো বিন্নির কল্পনা, কারোর কাছে কিছু শুনে সেগুলোকে ঠিক ধরে নিয়েছে, আর শিশু মন তাই নিজের মতো ভেবে নিয়েছে অনেক কিছু। বিশাল বিন্নির কুষ্টিটা বার করলো, চারিদিক একবার ভালো করে তাকিয়ে নিয়ে দরজা জানলা সব লাগিয়ে দিল ভালো করে। জ্যোতিষী বলল, দেখ লাখা, যদি আমি বলতে পারতাম যে এগুলো বিন্নির শিশু মনের কল্পনা, আমি খুশি হতাম, কিন্তু আদতে তা নয়। ওর কুষ্টি করতে যখন আমার কাছে এসেছিলিস, তখনই সব তিথি নক্ষত্র মিলিয়ে আমি বুঝেছিলাম বিন্নির মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। ও সাধারণ কোনো মেয়ে নয়, তবে সেই ক্ষমতাটা ঠিক কী তা আমি বুঝতে পারিনি। সেটা সম্ভব নয় যতক্ষণ না ও একটু বড় হচ্ছে। বুঝতে পারছিলাম ওর দৃষ্টি অন্য অনেক কথা বলে। দুটো জিনিস ধরে রেখেছিলাম, এক, ও নিজেই কোনো প্রেত শক্তির বাহক, আর দুই, এরম অনেক কিছু যা আমরা আমাদের সাধারণ চোখে দেখতে পাই না, তাও দেখতে পায়। মা কালীর অসীম কৃপা যে বিন্নি প্রথমটা নয়। যদি প্রেত শক্তির বাহক হতো তাহলে এতদিনে অনেক ক্ষতি হয়ে যেত, কিন্তু ও অনেক কিছু দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না। দেখা হয়তো উচিত না। আসলে আত্মার মরণ নেই, কেবল এক দেহ থেকে অন্য দেহে যায় সে। এই শরীরের মধ্যে দিয়েই আত্মা তার সুখ, স্বাচ্ছন্দ্য, রাগ, দুঃখ সব অনুভব করে। আত্মা হলো শক্তি, আর এই শক্তির দেহ পরিবর্তনের সময় হয় একটা। অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে সেই শক্তি প্রস্তুত থাকে না দেহ পরিবর্তনের জন্য, কিন্তু আত্মাকে দেহত্যাগ করতে হয়। তখন সেই শক্তি চারিদিকে ঘুরে বেড়ায়, নিজের অপূর্ণ ইচ্ছা কার্যসিদ্ধির প্রয়াস চালায়। আর সেই আত্মাকে আমরা দেখতে পাই না, কিন্তু কিন্তু বিন্নি পায় সেই সব কিছু দেখতে। তিব্বতীয় ধর্মগ্রন্থে, এমনকি আলোক বিজ্ঞানেও আছে, মানুষের চোখ কেবল একটা নির্দিষ্ট তরঙ্গের আলোই গ্রহণ করতে পারে। সেই নির্দিষ্ট মাপের উপরের বা নিচের কোনো রশ্মি বোঝার ক্ষমতা আমাদের নেই। আর আত্মারা সেই ক্ষমতার বাইরের রশ্মিতেই হয়তো বিরাজ করে। তোর মেয়ে সেই রশ্মি গ্রহণ করতে পারে কোনো অতিরিক্ত প্রয়াস ছাড়াই, সরাসরি অশরীরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। আমি জানি না আমার কথা তুই কতটা বুঝতে পারছিস লাখা, কিন্তু সহজভাবে বললে, যা আমাদের দেখা উচিত নয়, তোর মেয়ে সেই সব অশরীরদের দেখতে পায়। ঠাকুর, আমি এবার কি করব ঠাকুর? আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? ও বাঁচবে ঠাকুর? শান্ত হ তুই, শান্ত হ। এই কথা তুই আর আমি বাদে কেউ যেন না জানে, গঙ্গাও না। অশরীরীরা বিন্নির সাহায্যে নিজের কার্যসিদ্ধি করানোর চেষ্টা করবে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর, এখনো দুধের শিশু, কিশোরী বয়স অতিক্রম না করলে আশা করা যায় বিন্নিকে দিয়ে কোনো কাজ হাসিল হবে না। তুই বাড়ি গিয়ে বিন্নিকে বোঝাবি, ও যা দেখে তা যেন কাউকে না বলে। ও বাচ্চা হতে পারে, কিন্তু ওর মস্তিষ্ক অনেক বেশি পরিণত বাচ্চাদের তুলনায়। ও বুঝবে। শুধু তুই বাদে যেন কাউকে কিচ্ছু না বলে। আর আমি এখন যে মাদুলিটা দিচ্ছি, প্রত্যেক মাসে নিয়ে যাবি এরকম একটা মাদুলি আমার কাছ থেকে, ওর গলায় বা হাতে পরিয়ে দিবি। হয়তো অশুভ কোনো শক্তি এটা থাকাকালীন ওকে দিয়ে কিছু কাজ করাতে পারবে না। নিজেকে শক্ত কর লাখা। আমি জানি একটা বাবার কতটা কষ্ট হতে পারে, তবুও শক্ত কর নিজেকে। আমার একটা মাত্র মেয়ে ঠাকুর, ওকে অনেক বড় করব ভেবেছিলাম, পাঠশালায় ভর্তি করাবো, লেখাপড়া শেখাবো। এরকম কেন হলো ঠাকুর? কেন এরকম হলো? ভগবান কাকে কি ক্ষমতা দিয়ে পাঠায় তা আমরা বোঝার কেউ নই রে। আর ওকে মানুষের মধ্যে বেশি ছাড়া যাবে না, লোকজন ভুল বুঝে ওরই ক্ষতি করে বসবে। পাঠশালায় এখনই ভর্তি করিস না, যদি সম্ভব হয় কখনো বলবো আমি। আপাতত তুই শুধু আগলে রাখ ওকে, যেভাবে পারিস পিন্নিকে আগলে রাখ। মাদুলিটা নিয়ে লাখা চলে যায়। বিশাল জ্যোতিষী ঘরের ছোট্ট মন্দিরটায় গিয়ে প্রণাম করে বলে, হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো সবাইকে। সেদিনের পর বিন্নিকে বাড়ির বাইরে যেতে দেয় না লাখা। গঙ্গা মাঝে মাঝে বলে,
বাচ্চা মেয়েকে এরম ঘরবন্দি করে রাখলে হয়? লাখা রেগে গিয়ে মাঝে মাঝে চেঁচিয়ে বলে, চুপ কর মাগি, আমার মেয়ের ভালো আমার চেয়ে বেশি বুঝবি না তুই। তবে বিন্নির ঘরে থাকতে খুব একটা কষ্ট হয় না। সে তার বাবার সব কথা শুনে চলে। প্রত্যেক দিন বাবার সাথে খেলে সে। বাবা মাঝে মাঝেই জিজ্ঞেস করে যে আর কারোর সাথে দেখা হয় কি না। বিন্নি বলে যায় যে অনেকের সাথেই নাকি দেখা হয়। অনেকের নাম বলে, অনেকে বলে না। তারা বলে তাদের নাকি অন্য কেউ দেখতে পায় না, তারা নাকি মরে গেছে। লাখা শুনে মেয়ের সামনে বহু কষ্টে নিজের চোখের জল লুকায়। মাসে একবার যখন বিশাল জ্যোতিষীর কাছে যায়, তখন লাখা বলে বিন্নির সব কথা। জ্যোতিষী বুঝতে পারে যে বিন্নি চেনা অচেনা সব অতৃপ্ত শক্তিকেই দেখতে পায়। লাখাকে যতই শান্ত থাকতে বলুক, নিজেও অত্যন্ত দুশ্চিন্তায় ভোগে জ্যোতিষী। লাখাও তার কাজে তেমন মন দিতে পারে না। তবে একটা বড় সমস্যা দেখা দেয় বিন্নির যখন 4.5 বছর বয়স। তখন গঙ্গা 3 দিনের টানা জ্বরে মারা যায়। কোনো ওষুধ পথ্যি ডাক্তার বদ্যি কাজে আসেনি। লাখা বড় একলা হয়ে পড়ে। একে তার মেয়ের এই দশা, তারপর স্ত্রীর মৃত্যু, মন থেকে দুর্বল হয়ে যায় লাখা। কিন্তু বিন্নির জন্য তাকে লড়ে যেতেই হবে। গঙ্গা মারা যাওয়ার অল্প দিনের মাথাতেই বিন্নি তার বাবাকে বলে যে তার সাথে তার মায়ের দেখা হয়। লাখাও মাঝে মাঝে দেখে বিন্নি সাধারণভাবেই শূন্যে তাকিয়ে কথা বলছে কাউকে মা বলে ডেকে। লাখার বড্ড কান্না পায় দেখে। লাখা তার অসহায়তার কোনো রকম সান্ত্বনা খুঁজে পায় না। বিন্নির যে এই অশরীরীর সাথে কথোপকথনটা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, লাখা তা বুঝতে পারে। বিশেষ করে গঙ্গার মৃত্যুর পর একটা সময় রীতিমতো অপারক হয়ে লাখা বিন্নিকে নিয়ে যায় বিশাল জ্যোতিষীর কাছে। জ্যোতিষীরও অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আর আগের মতন গণনায় বসে না সে। লাখার মতো অবস্থায় কোনো বাবাকে পড়তে হয় না। বিশালের নিজের চোখও নোনতা হয়ে যায় লাখার কথা ভেবে। সে রেখে দেয় বিন্নিকে। এমনিও 5 বছর হলে তো সে আনতেই বলেছিল বিন্নিকে, তার আগেই নিয়ে এলো। বিন্নিও কোনো বাধা দেয় না। বিশাল জ্যোতিষীকে বিন্নি দাদু বলে ডাকে। এখানে এসে বিন্নির ভালোই হয়। বিশাল জ্যোতিষী বিন্নিকে শাস্ত্রজ্ঞান এবং আরও অনেক বিষয় পড়ায়, অনেক কৌশল বলে। বিন্নিকে যখন দেখে মৃতদের সাথে কথা বলতে, জ্যোতিষী নিজেও আত্মাদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করে। বিন্নিকে সে সর্বস্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করে। প্রতিদিন লাখাও আসে দেখা করতে, 3 জনাতে মিলে গল্পও হয়। বিন্নি বড় হতে থাকে। তার এই অশরীরীর সাথে কথোপকথনের ব্যাপারটা খুব সাধারণ হয়ে যায়। বিশাল জ্যোতিষীর দেয়া বিভিন্ন শিক্ষার সাহায্যে এখন সে নিজেকে অনেকটাই সংযম করতে পারে। বিশাল জ্যোতিষীও তাকে বুঝিয়েছে ভালো করে কারা শুভ শক্তি, কারা অশুভ। যারা বিন্নিকে মাদুলি খোলার পরামর্শ দেয়, তাদের সাথে বিন্নি কোনো রকম কথা বলে না। বেশ কিছু মন্ত্র প্রয়োজন বিশেষে ব্যবহার করে বিন্নি। এইভাবেই তার দাদুর কাছে বড় হতে থাকে সে। তবে গ্রামে একটা গুজব ছড়িয়ে যায়। বিহারের প্রত্যন্ত গ্রাম আনন্দপুর। প্রায় সবাই সেখানে অশিক্ষিত। লাখা তার মেয়েকে কেন কারোর সাথে মিশতে দেয় না, মা মারা যাওয়ার পর কেন বিশাল জ্যোতিষীর কাছে বিন্নি থাকে, সেই নিয়েও নানান কথা হয়। এমনকি লাখাকে সবাই এক ঘরেই করে দিয়েছে একরকম। কিন্তু তাতে লাখার দুঃখ নেই। একটা মেয়ের জন্য বাবাকে যতটা কষ্ট সহ্য করতে হয়, সেই সহ্য সীমা অতিক্রম করতেও লাখা ভাবে না। কিন্তু এই মূর্খ গ্রামের লোকজন নিজেদের মধ্যে বলে বেড়ায় বিন্নিকে নাকি জ্যোতিষী বাড়িতে বেঁধে রাখে, তার উপর নাকি শয়তানের ছায়া আছে। মহিলারা তো ধরেই নেয় যে বিন্নি আসলে রূপবতী ডাইনি। বয়স যত বাড়বে তার রূপ তত বাড়বে, আর ততই সে মানুষের ক্ষতি সাধন করবে। ও নাকি অশুভ শক্তির আতুর ঘর। বাচ্চা কাচ্চারা তাদের মা বাবার মুখে বিন্নিকে নিয়ে এসব শুনে মাঝে মাঝেই উকিঝুঁকি মেরে জ্যোতিষীর বাড়িতে বিন্নিকে দেখতে যায়। তারপর তারাও তিলকে তাল করে বলে অনেক কিছু। এভাবেই একদিকে বিন্নি যেখানে পাচ্ছে সঠিক শিক্ষা এবং ওর জন্য উপযোগী আদর্শ শৈশব, তেমনি অন্যদিকে তাকে নিয়েই গ্রামবাসীর মধ্যে চলছে অন্য রটনা। কোনো 1 বছর গ্রামের ফলন না হওয়ায় গ্রামের লোকগুলো লাখাকে শাসিয়ে বলে এর জন্য নাকি ওর মেয়ের দুষ্ট শক্তিই দায়ী। দেখতে দেখতে আরও 6 বছর কেটে যায়। বিন্নি এখন 11 বছরের মেয়ে। যদিও দেখলে আরও বড় মনে হয়, আর তার রূপও হয়েছে মনোহারিণীর ন্যায়। বিশাল জ্যোতিষীর এখন 77 বছর বয়স। সে সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য বারাণসী যাওয়ার। তাই সে লাখাকে বলে এই কদিন বিন্নি লাখার কাছেই থাকুক। কতদিন পর নিজের মেয়েকে বাড়ি নিয়ে যাবে। লাখার খুশিতে চোখে জল চলে আসে। পরের দিন ভোরবেলা বিশাল জ্যোতিষী বারাণসী ট্রেন ধরে
আর লাখা বিন্নিকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। স্টেশন থেকে কিছুটা এগিয়ে একটা মাঠ পেরিয়ে যাচ্ছিল দুজন। হঠাৎ সামান্য দূরের একটা বাড়ির দিকে তাকায় বিন্নি। ওই দিকে হাঁটতে শুরু করে সে। লাখা পেছন থেকে জিজ্ঞেস করে, ওদিকে কেন যাচ্ছিস মা? বাবা, ওই বাড়িতে একজন মহিলা মারা গেছে। কাল রাতে বাঘিরা এসে মেরে দিয়েছে মহিলাটাকে। তুই কি করে জানলি মা? মহিলা এইমাত্র বলল আমায়, গলায় ছুরির দাগ, রক্ত জমে আছে মহিলার গলায়। লাখা আতকে ওঠে বিন্নির কথা শুনে। বারবার পেছন থেকে বারণ করতে থাকে বিন্নিকে সেখানে যাওয়ার জন্য, কিন্তু বিন্নি এগিয়ে যেতেই থাকে। বিন্নিকে বাইরে দেখে বেশ কিছু মানুষ তার পেছন পেছন যায়। বিন্নি বাড়িটার সামনে গিয়ে আরও লোকজনকে ডাকে দরজা ভাঙার জন্য। সবাই জানতে চায় হয়েছে কি। বিন্নি বলে কাল রাতে ডাকাতেরা এখানে একজনকে মেরে গেছেন। মানুষ প্রথমে বিশ্বাস করতে চায় না, পরে দরজা ভেঙে দেখে সত্যি একজন মধ্যবয়স্ক মহিলা মাটিতে পড়ে, গলা ছুরি দিয়ে কাটা আর সেখানে জমাট বাঁধা কালো রক্ত। সবাই বিন্নিকে জিজ্ঞেস করে সে জানলো কি করে। বিন্নি বলে যে সে বুঝতে পারে এসব। লাখা লোকগুলোকে বলে যে তার মেয়ে অনেক ঘটনা দেখতে পায় যা সাধারণ মানুষ দেখতে পায় না। ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে যায় সেখানে। গ্রামের মোড়লও এসে উপস্থিত হয়। বেশ কিছু মানুষ বলাবলি করতে থাকে যে বিন্নিই মেরেছে, ও তো ডাইনি, পিশাচ, রাতে মেরে হয়তো এখন সাধু সাজছে। সবাই সেই কথায় সহমত হয়। লাখা বারবার সবার পা ধরে বলতে থাকে যে সেরম কিছু নয়, কিন্তু কুসংস্কার আর ভ্রান্ত ধারণার চেয়ে শক্তিশালী এই জগতে কিচ্ছু হয় না। গ্রামের অশিক্ষিত মানুষগুলো লাখাকে আটকানোর জন্য একটা গাছের সাথে বাঁধে, আর বিন্নির মুখ হাত পা বেঁধে মোড়লের সামনেই তার গায়ে কেরোসিন ঢালা হয়। ছোট্ট বাচ্চা কাচ্চারা আর ঘুমটা দেয়া মহিলারা বিন্নির ওপর ছোট ছোট পাথর ছুঁড়তে থাকে। মূর্খের দল লাখার কোনো কথা শোনে না। ডাইনি ভেবে আগুন জ্বালিয়ে দেয় বিন্নির শরীরে। 11 বছরের মেয়ের কান্নাকে ছাপিয়ে যায় কিছু অশিক্ষিত বর্বর মানুষের আনন্দের হুঙ্কার। লাখা পাগলের মতো কেঁদেই চলে অসহায় হয়ে। বিন্নির অনবরত চিৎকার আর চোখের জল কেউ মুছতে আসে না। আগুনও জ্বলে দাউ দাউ করে। বিন্নি জ্বলতে জ্বলতে দেখতে পায় চারিদিকে অনেক অশরীরী। তার মা, শঙ্কর মামা তাদেরও দেখে, কিন্তু ওরা যে অশরীরী, বিন্নিকে বাঁচানোর ক্ষমতা তাদেরও ছিল না। এভাবেই মৃত্যু যন্ত্রণা আর অগ্নিশিখায় দাউ দাউ করে জ্বলতে জ্বলতে শেষ হয় বিন্নির গল্প। বিক্রম এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। দেবাংশের চোখের কোণা দিয়ে জল। শ্রেয়ান চাইছিল কিছু বলতে, কিন্তু সেও চুপ। বেশ অনেকক্ষণ পর বিক্রমই বলল, শ্রেয়ান, গুটখা পান মশলার গন্ধ পেলি না? তোকে না ত্রিনা মদ গাঁজা খেতে বারণ করেছিল? মানে? আরে মানে ওর গার্লফ্রেন্ড তো বলেছিল ও যাতে মদ গাঁজা এসব না খায় কোনো দিন। তো বিক্রম গাঁজা না খেয়ে এই গল্প ফাঁদলো। বিক্রম, আমার মনে হয় কাল রাতে তুই গাঁজা টেনে পারি আর গোলমাল ফোর একসাথে দেখে এই গল্প দাঁড় করালি। সে তুই যা খুশি বলতে পারিস। শ্রেয়ানদা, তোর চিকিৎসার দরকার। এরম গল্পের পরেও কেউ কিভাবে এসব বলে আমার জানা নেই। একটু তো সংবেদনশীলতা থাকা দরকার। বিক্রমদা, তোর জন্য আমার গর্ব হয়, গর্ব। দেবাংশীর মা ডাকায় সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। শ্রেয়ান উঠে দাঁড়িয়ে বিক্রমকে বলে, ভাই, গাঁজা খেয়েই বানা আর যাই কর, গল্পটা জমেছে। কিছু মাইন্ড করিস না, আমি একটু পেছনে লাগছিলাম। বিক্রম শুধু একটা শুকনো হাসি হেসে তার বাড়ির দিকে যায়। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বিক্রম ওর ঘরের বিছানাটায় শুয়ে চোখ বন্ধ করল। কি রে, শোনালি ওদের গল্প? হ্যাঁ, শোনালাম। শ্রেয়ান বলল গাঁজা, আর দেবাংশের ভালো লেগেছে, তবে বিশ্বাস কতটা করলো জানি না। ভাই, বিশ্বাস কি কেউ করে? তুইও যে এরকম অশরীরীদের দেখতে পাস, বলিস না কাউকে। মানুষ এখনও চেনাপথের বাইরে সত্যি মানতে চায় না। তবে ভালোই হলো, তুই যদি না দেখতে পেতিস আর কাউকে বলাই হতো না আমার কথাগুলো। তবে তুই এই ক্ষমতাকে লুকিয়ে রাখিস। এটা ক্ষমতা না, অভিশাপ, অভিশাপ। সেই ছোট্ট থেকে আমি এসব দেখতে পাই। বাবা বাদে কাউকে বলিনি। বাবাও বলেছে কাউকে না বলতে,
এইভাবে নিজেকে লুকিয়ে রাখা সবার কাছ থেকে বহুত জ্বালার। সত্যি অভিশাপ বিন্নিদি, সত্যি অভিশাপ। কি আর করার, আমার দশা যাতে না হয় তাই বললাম। যে সত্যি সাধারণ নয় তাকে লুকিয়ে রাখাই ভালো। বিন্নি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ওর গায়ের পোড়া দাগগুলো এখনও দগদগে ঘা হয়ে আছে। বিক্রমেরও জল গড়িয়ে পড়ে দু চোখ দিয়ে। এই ছিল আমাদের আজকের গল্প বিন্নি। গল্পে বিন্নির ভূমিকায় সৃষ্টিগুপ্ত, কথক এবং লাখার ভূমিকায় অর্কদীপ মহাপাত্র, বিক্রম আর বিশাল জ্যোতিষীর ভূমিকায় শাশ্বত চক্রবর্তী, শ্রেয়ানের ভূমিকায় সপ্তপর্ণ দাস, দেবাংশী আর গঙ্গার ভূমিকায় শ্রেয়া বেরা। যদি আপনাদের এই গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অল্প স্বল্প গল্পকে। ধন্যবাদ।